নমস্কার। নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম আবিষ্কার। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্র। সারা বিকেলটা দমদমের এই পোড়ো বাগানবাড়ির পানা ভরা মজা পুকুরের ধারটায় বসে চক্রবর্তীদের বাড়ির দীপালি আর তার পীড়িতের নাগর ট্যারা চোখো পাজামা পরা ছেলেটা হাওয়া খেয়েছে আর গল্প করেছে। আর তাদের প্রতিবেশী হীরালাল দাসের ভাগ্যে জুটেছে শুধু মশার কামড়। চুনবালি খসা হুমড়ি খেয়ে পড়া বাড়িটার আড়ালে সে বহুক্ষণ ধরে আত্মগোপন করে আছে। বসে বসে 2 পয়সার বিড়ি নিঃশেষ করে ফেলেছে হীরালাল। তবু ওদের আলাপের আর শেষ হয় না। আচ্ছা, মশা কি ওদেরও খাচ্ছে না? কিন্তু যে বয়স আর যে রসালো মন নিয়ে ওরা দুজনে কথা বলছে, তাতে মশা তো ভালো, বাঘের কামড়ে ওদের হুঁশ হবে না। কিন্তু হীরালাল দাস বাঘ ভালুকের চাইতেও বড়। যে কোনো মুহূর্তে ওদের উপর সে ঝাঁপিয়ে পড়তে পারে। হ্যাঁ, ডাক সাইটে গুন্ডা হীরালালের কাছে ওরা মশা ছাড়া আর কিছু নয়। কানের কাছে 2টি মশার মতোই পুকুরের ধারে বসে ওরা গুনগুন করছে। যেমন দেবা তেমনি দেবী। ছেলেটা রোগা, ছিপছিপে, বছর 22-23 হবে বয়স। ইন্স্যুরেন্স অফিসের বেয়ারা। হীরালাল ওর সব নারী নক্ষত্র জানে, কিন্তু আজ আরও যেমন তেমন বেশে আসেনি। টেরি বাগিয়ে ধোপদুরস্ত পাজামার পাঞ্জাবি পরে হাতে সিগারেট নিয়ে ওর প্রেমিকার সঙ্গে গল্প করছে। কারণ গোবিন্দ আজ মাইনে পেয়েছে। সব খবরই রাখে হীরালাল। আর ওই চক্রবর্তীদের দীপালি, যেমন বেঁটে তেমনি কালো, চ্যাপ্টা নাক, মোটা ঠোঁট, কুৎসিত চেহারা। কিন্তু কি চমৎকার করেই না সেজেছে। না, গয়নাগাটি কিছু পরেনি। পাবে কোথায় যে পরবে? হাতে সেই প্লাস্টিকের 2 গাছি চুড়িই আছে, কিন্তু চাঁপা রঙের শাড়িটি পরে এসেছে খাসা। আবার কাণ্ড দেখো, খোঁপায় ফুল গুজেছে। তা এই অল্প স্বল্প সাজগোজে মন্দ দেখাচ্ছে না ছুরিকে। দেখাবেই তো। জোয়ান বয়সে রাস্তার নেড়ি কুত্তিটাকেও পরীর মতো দেখায়। কিন্তু দীপালির যৌবনের দিকে এই মুহূর্তে কোনো লোভ নেই হীরালালের। কাঁচুলি বাঁধা ওর 2টি বুকের চাইতে ওই গোবিন্দ ছোকরার বুক পকেটের দিকেই হীরালালের নজর। অন্তত গুটি 50 টাকা ওতে আছে। ছেলেটি বড় হুঁশিয়ার। দলের পকেটমার কার্তিককে ওর পিছনে লেলিয়ে দিয়ে কিছুই করতে পারেনি হীরালাল। মাসের পর মাস ছোকরা পুরো মাইনে নিয়ে ঘরে যাচ্ছে। ঠিক পুরো টাকাটাই অবশ্য নিচ্ছে না, 2-1 টাকা দীপালির জন্য ব্যয় করছে। কোনো মাসে সাবান স্নো, কোনো মাসে সিনেমা, ইদানিং আবার বইপত্রও কিনে দেওয়া হচ্ছে। বিদ্যাদিগ্গজ হবে মেয়ে। সব খবরই রাখে হীরালাল। দীপালিরা পাশের গলিতে থাকে। ওর মামা জীবন ভট্টাচার্য ইন্স্যুরেন্স অফিসে কাজ করে। 2 গন্ডা কাচ্চা বাচ্চা নিয়ে মাস ভোর হাবুডুবু খায়। ঘর ভাড়া বাকি পড়ে। যেতে আসতে রাস্তার মোড়ে বসন্ত মোদি রোজ পাওনার জন্য তাগিদ দেয়। হীরালালদের বস্তিবাড়িগুলির মতোই প্রায় রাত্রেই ওই অফিসের বাবুর বাড়িতে ঝগড়া হয়। মাঝে মাঝে জীবন ভট্টাচার্য তার বউকে ধরে মারে, আর বউ মারে ছেলে মেয়েগুলিকে। হীরালালের ঘর থেকে সব দেখা যায়, শোনা যায়। সেই জীবনেরই বাপ মামারা ভাগ্নি ওই দীপালি। বাড়িতে ঝি চাকরের বালাই নেই। দীপালি একাই সব কাজ করে। তবু মামা মামির গালাগাল খায় রোজ। কিন্তু ইদানিং দীপালিরও কিছু রোজগার বেড়েছে। জমির দালাল হরিগোপাল নাগের বউ ছোট ছোট 3-4টি বাচ্চা রেখে মারা গেছে। হরিগোপালের বুড়ো মা একা পেরে ওঠে না। দীপালি গিয়ে ওদের দেখাশুনো করে। বাইরের লোকজনের কাছে বলে ও বাড়ির 2টি মেয়েকে সে পড়ায়, যেন কত বিদ্যাবুদ্ধি ঘটে। আসলে করে ঝি আর দাইয়ের কাজ। হরিগোপালের ছেলে মেয়েদের নাওয়ায় খাওয়ায়, নোংরা পরিষ্কার করে। মাসে মাসে 10 টাকা করে মাইনে পায় দীপালি। মাইনেটা ওর মামাই অবশ্য নিয়ে নেয়। এই নিয়েও বউয়ের সঙ্গে জীবনের ঝগড়া হয়। বউ বলে, ও টাকায় তোমার আসান, আমার কি? আমার গতর তো খেটে খেটেই ক্ষয়ে গেল। জীবন বলে, আরে মাগি,
ও টাকা কি আমি মাগি মদে ওড়াই, না তোর আর তোর ছেলে মেয়ের গর্তই ভরি? যাতায়াতের পথে সব দেখে, সব শোনে হীরালাল। পরের বাড়ি চাকরি নেওয়ায় দীপালির একটু সুবিধা হয়েছে। সপ্তাহে দু একবার কোনো না কোনো অছিলায় সে বেরিয়ে পড়তে পারে। বেয়ারা ছোকরাটার সঙ্গে বৃন্দাবন লীলা চালাবার সুযোগ হয়েছে তার। হীরালালের সাগরেদরা বলে, আসলে হরিগোপালেরও নজর আছে দীপালির উপর, সেও তককে তককে আছে। বয়স হয়ে গেছে, 16 আনা দাবির আর সাহস নেই, আধা আধি। এমনকি সিকি দুয়ানির বখরা পেলেই সে খুশি হবে। ওসব কথা নিয়ে মাথা ঘামাবার এখন সময় নেই হীরালালের। 4 দিন যাবৎ কোনো শিকার জোটেনি। থানার নতুন দারোগা বড় কড়া, তার ভয়ে কনস্টেবলগুলি বিগড়ে গেছে। বেপাড়াতে গিয়েও কোনো সুবিধা করতে পারছে না। পুলিশ তাকে চিনে ফেলেছে। দৈত্যের মতো লম্বা চওড়া চেহারা হীরালালের, শক্ত রোমশ হাত, এক ঘুষিতে দারোগাবাবুর নাক ফাটিয়ে রক্ত বার করতে পারে, দুপাটি দাঁত দিতে পারে উড়িয়ে। মাসের মধ্যে দিন 15 আধপেটা খেয়ে থাকলেও এত শক্তি, এত সামর্থ্য আছে তার। কিন্তু থাকলে কি হবে? এত বড় শহরে তার জন্যে আজ 4 দিন ধরে কোনো কাজ নেই। বাবুদের মধ্যে গোপনে গোপনে কেউ তাকে আর ভাড়া করতে আসেনি। সারা শহরটা ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে উঠেছে, আর শুকিয়ে মরছে হীরালাল। না মরে করবে কি? সে চৌকস নয়, পকেট কাটার মতো মিহি হাত তার নয়, সিধেল চোরও সে নয়। একবার ওদের দলে ভিড়েছিল, কিন্তু বখরা নিয়ে ফটিকের সঙ্গে মাথা ফাটাফাটি হয়ে গেছে। ফের তার সঙ্গে মিটমাট করা ছাড়া উপায় নেই। দাঁতে কুটো নিয়ে সেই ফটিকের কাছে গিয়েই হাজির হতে হবে হীরালালকে। শুধু মান নিয়ে তো আর পেট ভরবে না। কেবল নিজে হলেও কথা ছিল, বউ ছেলে মেয়েগুলিও যে না খেয়ে মরছে। বউ সেই কথাই বলছে, মানের গোড়ায় ছাই ঢেলে যাও, তার সঙ্গে রফা করো গিয়ে, ধার উধার করে আমি যে আর পারি নে। দীপালি আর গোবিন্দর উপর অনেকদিন ধরেই চোখ রাখছে হীরালাল। ওদের ঘোরাফেরা, দেখা সাক্ষাৎ, সিনেমায় যাওয়া, পার্কে বেড়ানো, সবই সে লক্ষ্য করছে। কিন্তু এমন ভাব দেখিয়েছে যেন সে কিছুই জানে না। ওরা অবশ্য তার সামনে পড়েই আড়ষ্ট হয়ে গেছে, চোখে চোখে তাকায়নি। তবু হীরালাল মাঝে মাঝে হেসে জিজ্ঞাসা করেছে, কি দিদিমণি, ভালো আছো? কাজকর্ম ভালো চলছে তো সব? দীপালির মুখ দেখে মনে হয়েছে ওর অন্তরাত্মা শুকিয়ে গেছে। তবু ঠোঁটে হাসি টেনে বলেছে, হ্যাঁ হিরুদা, ভালোই চলছে। দাদা, ওর 14 পুরুষের দাদা হয়েছে হীরালাল। যে কোনো মুহূর্তেই মেয়েটাকে সে ভোগ করতে পারে। সাকরেদদের কাছে একবার টু শব্দ করলেই হয়, মুখে কাপড় গুঁজে চ্যাংদোলা করে ওকে তুলে নিয়ে যাবে। কিন্তু স্ত্রী ঘটিত ব্যাপারের মধ্যে আজকাল আর সহজে যেতে চায় না হীরালাল। এই 36 বছর বয়সে তার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। বিশেষ করে নিজেদের পাড়ার মধ্যে গোলমাল কেলেঙ্কারি করে লাভ নেই। চ্যাংড়ারা তাকে ওস্তাদ বলে মানে, তাদের কাছে মান সম্মানটা রাখতে হয়, নইলে তারা কথা শুনবে কেন? তাছাড়া মশা মেরে হাত নষ্ট, ছুরি যা রূপসী। আর গোবিন্দ ছোকরাকেও ছেড়ে দিয়েছে হীরালাল। মাসের পর মাস ওকে মাইনে নিয়ে বাড়ি ফিরতে দেখেও সে টাকা কেড়ে নেয়নি। কটা টাকাই বা পায়? তাছাড়া ওরা তো হাতের মুঠোয়। বড় বড় শিকার থাকতে ব্যাঙ আর ফড়িং মারে কে? কিন্তু আজ ফড়িং খেয়েই পেটের খিদে মেটাতে হবে হীরালালকে, নইলে নাড়ি ভুড়ি শুদ্ধ হজম হয়ে যাবে। হীরালালের হাতে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই, লাঠি ছোড়া কিচ্ছু না। ধুতি পাঞ্জাবি পরা দিব্যি ভদ্রলোক হীরালাল। সে মনে মনে যে মতলব ফেঁদেছে, তাতে এই ভদ্রবেশটাই দরকার। লাঠি সোটার কোনো দরকার নেই। হাত মুচড়ে দিতে হবে না, গলা টিপে ধরতে হবে না। শুধু মুখের কথায় গোবিন্দ তেলের মতো তার হাতে টাকাগুলি তুলে দেবে। হীরালাল এ ফন্দিতে পাকা ওস্তাদ। দত্তদের মেয়ে শান্তি বিয়ের আগে পাড়ার এক মাস্টার ছোকরার সঙ্গে ভাব করেছিল, কিন্তু বিয়ে হলো এক উকিল বাবুর সঙ্গে। বিয়েতে ভাঙচি দেবে এই ভয় দেখিয়ে শান্তির বাবা বিনোদ চাটুর্যের কাছ থেকে টাকা আদায় করেছে হীরালাল। আবার বিয়ের পরে স্ত্রীর নামে কলঙ্ক রটবে এই ভয় দেখিয়ে উকিল বাবুর কাছ থেকেও টাকা নিতে ছাড়েনি।
উকিলবাবু প্রথমে চোখ রাঙিয়ে বলেছিলেন তোমাকে পুলিশে দেবো, কিন্তু দিতে দিতে দুখানা 10 টাকার নোটই হাতের মধ্যে গুঁজে দিয়েছিলেন হীরালালের। ভদ্রলোকের মান বড় বালাই। দীপালি আর গোবিন্দ ওই দলের। একজন ঝিয়ের কাজ আর একজন বেয়ারার কাজ করলে কি হবে? দুজনেই ভদ্রলোকের ছেলে মেয়ে। সাহস দেখো, কত বড় লাজ লজ্জাহীন তাই দেখো একবার। এখনো সন্ধ্যা হয়নি, এই পরিষ্কার দিনের আলোয় চুমু খাওয়ার জন্যে মুখের কাছে মুখ এগিয়ে এনেছে গোবিন্দ। ছোড়াটা দুখানি হাতে দীপালির থ্যাবড়ানো মুখখানে এঁটে ধরেছে। ছুরিটার চোখ দুটি আধখানা বোজা, ঠোঁট দুটি একটু ফাঁক হয়ে গেছে, মুখখানা হাসি হাসি। মনের খুশি মুখের উপর উপচে পড়ছে। চুমু খাওয়ার আগে মুখখানা দেখে নিচ্ছে ছোকরা, যেন ফ্রেমে আঁটা ছবি দেখছে। আর একটু হলেই হীরালাল হেসে উঠত, কিন্তু না হেসে বিদ্রুপ করে চেঁচিয়ে উঠল, বাহ বাহ, দিব্যি রাসলীলা জমিয়েছিস রাধাকৃষ্ণ। কিন্তু আয়ান ঘোষ একজন এখানে আছে রে, সে সব দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে দীপালির মুখখানা ছেড়ে দিয়ে গোবিন্দ 2 হাত দূরে সরে এলো। দুজনের মুখে ছাইয়ের মতো ফ্যাকাশে, চোখ দুটো খরগোশের মতো ভীতু। হীরালাল ওদের সামনে এসে দাঁড়িয়ে আর এক দমক হেসে নিল, হো হো হো। না, লাঠি ছোড়া লাগে না, শুধু হাসির শব্দেই মানুষের বুক কাঁপানো যায়। হীরালাল হাসতে হাসতে বলল, বলে দিন দুপুরে কি রাসলীলা হচ্ছে তোদের? এ তো বাবা কদমতলা না, এ যে নারকেল বাগান। গোবিন্দ কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের ছেড়ে দিন হিরুদা। দীপালি বলল, ছেড়ে দিন হিরুদা, আমরা চলে যাই। হীরালাল বলল, আহারে, শুধু চলে যাবে কেন, হাত ধরাধরি করে চলে যাও। আবদার শুনে মরে যাই একেবারে। ভেবেছিস কি পাড়ার মধ্যে থেকে এসব কেলেঙ্কারি? পাড়ায় কি আর মানুষ নেই নাকি? মুহূর্তের মধ্যে পাড়ার নীতিরক্ষক অভিভাবক হয়ে পড়ল হীরালাল। ছি ছি ছি, ভদ্রলোকের মেয়ে হয়ে কি কাণ্ড তোমার দীপালি। গরিব মামা তবু দুটি করে কর্মে খাচ্ছে, পাড়ায় তার মুখ দেখানো বন্ধ করবে? আর এরপর তোমারও কি কোথাও বিয়ে থা হবে, কাজকর্ম জুটবে? ছি ছি। হঠাৎ গোবিন্দ বলে উঠল, বিয়ে থার জন্য চিন্তা করবেন না হিরুদা, আমি দীপালিকে বিয়ে করব বলে ঠিক করেছি। আর দীপুও রাজি হয়েছে, মন স্থির করে ফেলেছে। হীরালাল বলল, মন স্থির করলেই সব হয়ে গেল আর কি? আমরা পাড়ায় 5 জনে আছি না? অন্য পাড়া থেকে এসে কায়েতের ছেলে হয়ে তুই বামুনের মেয়ের জাত মারবি কেন? আমরা কি সব মরে গেছি? গোবিন্দ এবার একটু হেসে বলল, আমি কায়েত নই, বামুনি। হীরালাল বলল, কিন্তু অফিসের সবাই তো তোমাকে গোবিন্দ দাস বলে ডাকে। আমি সেদিন তোদের অফিস পাড়ায় গিয়ে শুনে এসেছি। দাস আবার বামুন হয় কবে? আমাকে বোকা ঠাউরেছিস না? ভেবেছিস বস্তির মধ্যে থাকি, ভদ্রলোকের কোনো খোঁজ খবর রাখি নে? গোবিন্দ বলল, বিশ্বাস না হয় দীপালির কাছে জিজ্ঞাসা করুন, ওর মামাও সব জানেন। হীরালাল বিদ্রুপের ভঙ্গিতে বলল, কি গো দীপালি দিদি, কি জানে তোমার মামা যা আমরা জানি নে? দীপালি ব্যাপারটা সব খুলে বলল। গোবিন্দ সত্যিই বামুন। ওর বাবা কাজ করতেন ধর্মতলায় এক ওষুধের দোকানে। হঠাৎ মারা যাওয়ায় 3টি ছেলে মেয়ে নিয়ে মা অসহায় হয়ে পড়েন। গোবিন্দ দোকানে লেবেল আঁটার কাজ পায়, কিন্তু যেখানে তার বাবা চেয়ার টেবিলে বাবু হয়ে বসে কাজ করে গেছেন, সেখানে মজুরের কাজ করতে তার মন সায় দেয় না। অথচ ক্লাস 10 পর্যন্ত বিদ্যায় কেরানিগিরি বা তাকে কে দেবে? তাই ইন্স্যুরেন্স অফিসে বেয়ারাগিরি শেষ পর্যন্ত নিয়েছিল গোবিন্দ। মনের দুঃখের নাম নয়, পদবিটা পাল্টে নিয়েছিল। বামুন জাতের সে অপমান করতে চায়নি, আর বিদ্যার কথাও কমিয়ে বলেছিল। ফার্স্ট ক্লাস না বলে বলেছিল ক্লাস 7 পর্যন্ত পড়েছে। প্রথম 2 বছর এত কষ্টে গেছে যে ফের আর পড়াশুনোর কথা সে ভাবতেই পারেনি। কিন্তু পড়াশুনোর ইচ্ছা তার জেগেছে দীপালির সঙ্গে পরিচিত হয়ে। হীরালাল একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কিরকম? দীপালির সঙ্গে তো তোর আগাগোড়ায় রসের সম্পর্ক, পড়াশুনোর কথা উঠল কিসে? গোবিন্দ ঘটনাটা বলতে লাগলো।
দীপালির সঙ্গে গোড়া থেকেই তার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, একথা মিথ্যে। প্রথম যেদিন অফিসের জরুরি একটা চিঠি দীপালির মামা জীবন ভট্টাচার্যকে পৌঁছে দেওয়ার জন্য সাইকেল নিয়ে তার বাসায় যায়, সেদিন দীপালির সঙ্গে তার খুব মধুর আলাপ হয়নি। একখানা ছেঁড়া ময়লা শাড়ি পরে ঘর নিকট ছিল দীপালি। গোবিন্দ চিঠিখানা তার হাতে দিয়ে বলেছিল, জীবনবাবুকে এই চিঠিটা দিও, খুব জরুরি চিঠি। দীপালি তার দিকে কটমট করে তাকিয়ে বলেছিল, জরুরি যে তা বুঝেছি, কিন্তু অফিসের বেয়ারা তো, ঢোক গিললে কি হবে? তোর কোটের লেবেল দেখেই চিনেছি, দারোয়ান বেয়ারাদের গায়ে ওই রকম মার্কা থাকে। গোবিন্দ স্বীকার করেছিল যে হ্যাঁ, সে বেয়ারার কাজই করে। দীপালি আরো রেগে উঠেছিল, তবে তুই আমাকে তুমি তুমি করছিস কোন সাহসে? ভদ্রলোকের মেয়েদের সঙ্গে কথা বলতে জানিস না? গোবিন্দ আমতা আমতা করে বলেছিল, আগে তুমি আপনি এবারে ঝি নন? আমাদের পাশের সোহান বিষবাবুদের বাড়িতে ঠিক আপনার মতোই একটা ঝি কাজ করে, দেখতে অনেকটা এইরকম চেহারা। আমি তাই ভেবেছিলাম। দীপালি বলেছিল, তা তো ভাববি, নিজে বেয়ারা কি না তাই সবাইকে ঝি চাকর ভাবিস? জানিস আমি কে? আমি জীবনবাবুর ভাগ্নি, মামাকে বলে কালই তোকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারি। গোবিন্দ বলেছিল, আপনার মামার অত ক্ষমতা নেই, কিন্তু আপনিও আমাকে তুই তুই করবেন না। আমি বেয়ারা হলেও বামুনের ছেলে, ফার্স্ট ক্লাস অবধি পড়েছি, সুযোগ সুবিধে পেলে ম্যাট্রিকটাও পাশ করব। মামা আর মামি ছুটে এসেছিলেন ভিতর থেকে। কার সঙ্গে ঝগড়া করেছিস রে দীপি? দীপালি নালিশের ভঙ্গিতে বলেছিল, এই দেখুন মামা, আপনাদের বেয়ারার কাণ্ড। আমাকে তুমি তুমি করছিল, বলছিল আমি নাকি বাড়ির ঝি। দীপালির মামা তা শুনে আচ্ছা করে গোবিন্দকে ধমকে দিলেন। হীরালাল গল্প শুনতে শুনতে তন্ময় হয়ে গেল। কিছুক্ষণের জন্য নিজের সমস্যার কথা তার আর মনে রইল না। সাগ্রহে জিজ্ঞাসা করল, তারপর 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 তোমাদের সেই বিবাদ মিটল কি করে? তারপর দুদিন বাদে ফের এলো গোবিন্দ। জীবনবাবু পাছে সত্যিই তার চাকরির ক্ষতি করেন সেই ভয় আবার এসেছে। তার মা আর বন্ধুরা পরামর্শ দিয়েছে আসতে। শুধু হাতে আসেনি, 1 টাকার কমলা লেবু এনেছে ঠোঙায় করে। ঠোঙাটা দীপালির হাতেই তুলে দিয়েছিল গোবিন্দ। তারপর অনুনয় করে বলেছিল, কিছু মনে করবেন না, আমার খুবই অন্যায় হয়ে গেছে। আপনার মামাকে আমার হয়ে বলে দেবেন তিনি যেন রিপোর্ট টিপোর্ট না করেন। চাকরি গেলে ভাই বোনগুলি নিয়ে একেবারে না খেয়ে মরব। চোখ দুটো বুঝে একটু ছলছল করে উঠেছিল গোবিন্দর। দীপালি সেদিকে চেয়ে বলেছিল, আপনার ভয় নেই, মামা আপনার কোনো ক্ষতি করবেন না। গোবিন্দ পরম ব্যস্তভাবে বলেছিল, আমাকে আপনি আপনি বলছেন কেন? আমি সামান্য বেয়ারা, আমাকে তুমিই বলবেন। গোবিন্দ চলে গেলে দীপালি দেয়ালে ঝোলানো মামির আয়নাখানার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখেছিল। যে দেখেছিল নিজের ছেঁড়া ময়লা শাড়ি ব্লাউজের দিকে। সত্যিই তো, তাকে ঝি মনে করে গোবিন্দ কিছু অন্যায় করেনি। পোশাক আশাক আর যা শ্রীছাঁদ তার, দুটি সম্বন্ধ এসে ফিরে গেছে। দেখে যাবার পর কেউ ফের একখানা চিঠি লেখেনি। দীপালি মনে মনে না ভেবে পারল না, তার বাপ মা বেঁচে থাকতে এমন চেহারা হয়নি। আজ তো শাড়িও জুটেছে, মাথায় মাখবার তেলেরও কোনো অনটন হয়নি। অবশ্য মামারই বা দোষ কি? তিনি তাঁর সাধ্যমতো আদর যত্ন করছেন, খেতে দিচ্ছেন, আশ্রয় দিয়েছেন। সাধ্যের বাইরে আর কি করবেন? হীরালাল মুচকি হেসে বলল, তারপর? আশ্চর্য, সবই তো তার জানা ঘটনা, নিজেদের পাড়ার মধ্যের ব্যাপার। তবু দীপালি আর গোবিন্দর মুখে সব যেন নতুন রকম লাগছে। এমন অনেক কথা শুনছে যা সে কোনোদিন ভেবে দেখেনি। একটি ছেলে আর একটি মেয়ের ভালোবাসার গল্প যে এমন নতুন, এমন মধুর আর এমন মজার হতে পারে তা কে জানত? দীপালি মুখ নিচু করে বলল, তারপর তো আপনি সব জানেন হিরুদা। ভাবলাম ওতে আর আমাদের তো বেশি তফাৎ নেই, ও দুঃখী আমিও দুঃখী। ও অফিসে বেয়ারাগিরি করে, অজানা লোকের কাছে বলে বেড়ায় কেরানিবাবু হয়েছে। আমিও পরের বাড়িতে দাইয়ের কাজ করে অন্য জায়গায় বলি মাস্টারি করছি। যাতে দুজনেই বামুন,
কিন্তু কারুরই আর সেই জাত নেই, দুজনেই মিথ্যুক। বড় দুঃখে পড়েই মিথ্যা কথা বলতে হয় হীরালাল দা। হীরালাল ভাবল, দুঃখ ছাড়া আর সুখ কই পৃথিবীতে? তার পেশায় কি খুব সুখের? তাহলে আর এমন করে 4 দিন ধরে আধ পেটা খেয়ে থাকতে হতো না। একটু চুপ করে থেকে বলল, তাহলে তোমাদের বিয়ে হচ্ছে কবে? বিয়ে? বিয়ে শিগগির হচ্ছে না। ইচ্ছা থাকলেও হবার জো নেই। জীবনবাবু অফিসের বাবু হয়ে বেয়ারার হাতে ভাগ্নিকে দেবেন না। তার জন্য ভালো চাকরি বাকরি জোগাড় করতে হবে। অন্তত স্কুল ফাইনালটা পাশ করে নিতে হবে গোবিন্দকে। যত দিন লাগুক, যত বয়সই বাড়ুক। তাছাড়া এখন জোর জবরদস্তি করে কি লুকিয়ে চুরিয়ে বিয়ে করতে ভরসাও পায় না গোবিন্দ। অফিসে যা পায় তাতে মাসের পুরো খরচ হয় না। মাকে 2 জায়গায় রাঁধুনিগিরি করতে হয়, তাতেও কুলোয় না। ধার দেনা বেড়েই চলে। ভাই বোনগুলি ক্রমেই বড় হচ্ছে, স্কুলে পড়ছে। অপেক্ষা করা ছাড়া গোবিন্দের আর উপায় নেই। দীপালিরও তাই মত। সেও লুকিয়ে লুকিয়ে ফের স্কুলের পড়া পড়ছে, যদি একটা পাস অন্তত করতে পারে। গল্প শেষ করে গোবিন্দ ফের অনুনয়ের সুরে বলল, আমাদের এবার যেতে দিন হীরালাল দা, সন্ধ্যা হয়ে গেছে, কেউ দেখে টেখে ফেললে বিপদে পড়ব। মনের ভুলে হীরালাল ওদের ছেড়ে দিল। গোবিন্দ খুশি হয়ে দীপালিকে নিয়ে 2 পা এগিয়ে যেতেই হীরালালের চমক ভাঙল। ছুটে গিয়ে খপ করে ধরে ফেলল গোবিন্দর হাত, বলল, শালা, গাল গল্প শুনিয়ে খুব ফাঁকি মেরে যাচ্ছিলি, টাকা বের কর। গোবিন্দ বিস্মিত হয়ে বলল, টাকা কিসের? হীরালাল মুখ ভেঙচিয়ে বলল, আহা, ন্যাকা, কিছু জানেন না যেন? মাইনের টাকায় তোর পকেট ভরা, টাকাগুলি দে আমাকে। গোবিন্দ অনুনয়ের সুরে বলল, কিন্তু ও তো আমার সংসার খরচের টাকা হীরালাল দা। ওটা নিলে মা ভাই বোনেরা সব উপোস করে মরবে। হীরালাল বলল, তারা না মরলে আমার গোষ্ঠী মরে যে, ফেল টাকা। দীপালি বলল, কিন্তু ও যে আবার পরীক্ষা দেবে হীরালাল দা, ফিজের টাকা ওকে এই মাসেই দিতে হবে। হীরালাল মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নেহাতি 2 চড়ুই পাখি, কিন্তু ভাগ্যের দোষে এদের মেরেও হাত নষ্ট করতে হচ্ছে তার মতো লোককে। হীরালাল বলল, একেবারে ছেড়ে দিতে পারি নে, কিছু দিয়ে যা, যা পারিস তাই দিয়ে যা। গোবিন্দ একবার দীপালির দিকে তাকালো, তারপর পকেট থেকে একখানা 5 টাকার নোট বের করে দিল। বাকি নোটগুলির দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল হীরালাল। তারপর চোখ ফিরিয়ে নিয়ে দীপালির দিকে চেয়ে বলল, এই 5টা টাকা দিতেও তোদের কষ্ট? দুঃখে বুক ফেটে যাচ্ছে, তাই না? দীপালি বলল, তা তো যাচ্ছেই হীরালাল দা, 5টা টাকায় ওকে যে 5 দিন চালাতে হয়। হীরালাল বিদ্রুপের ভঙ্গিতে বলল, আহা, ওর দুঃখে তুই একেবারে মরে যাচ্ছিস না? একজনের দুঃখে আরেকজন একেবারে কেঁদে আকুল, তাই না? চাইনি তোদের টাকা। মশা মেরে হাত নষ্ট করে না হিরুদাস। যা, চলে যা আমার সামনে থেকে, ছুটে পালা। 5 টাকার নোটখানা ছুঁড়ে ফেলে দিল হীরালাল। গোবিন্দ সাহস পেল না, কিন্তু দীপালি সেখানা কুড়িয়ে দ্রুত পায়ে সেই পোড়ো বাগান থেকে বেরিয়ে এলো। সন্ধ্যার অনেক পরে বাজারের মুদিকে ধমকে তার কাছ থেকে 1 সের চাল ধার চেয়ে নিল হীরালাল। পকেটের শেষ 2টি পয়সা দিয়ে বিড়ি কিনল। তারপর ফিরে গেল তার সেই বস্তির ঘরে। অন্ধকার পাড়া, অন্ধকার ঘর। হীরালালের বাচ্চা ছেলে মেয়েগুলি ঘরের এক কোণে ছেঁড়া মাদুরে শুয়ে ঘুমোচ্ছে। বউ জেগে আছে, আলো জ্বালেনি, কেরোসিন নেই ঘরে। স্বামীর সাড়া পেয়ে বলল, টাকা এনেছ? হীরালাল বলল, না, আজও কোনো শিকার জুটল না পদ্ম। পদ্মমুখী মুখিয়ে উঠল, তোরা জুটছে, আনিসনি তো খাওয়াবো কি ছেলে মেয়েগুলিকে? হীরালাল চালের পুঁটলিটা এগিয়ে দিয়ে বলল, এই নে, আজকের দিনটা এই দিয়েই চালা। পদ্মমুখী চেঁচিয়ে বলল, এই কটা চালে কি হবে রে মুখ পোড়া? এ তো তোর পিণ্ডি দিতেই লাগবে। অবিরাম গাল দিয়ে চলল পদ্মমুখী। হীরালাল কোনো জবাব না দিয়ে একটা বিড়ি ধরালো। তারপর আস্তে আস্তে বলল, আজ একটা জিনিস দেখলাম বউ। রাঁধবার আয়োজন করতে করতে পদ্মমুখী বলল, কি দেখলি? হাতির 5 পা না সুন্দর মেয়ে মানুষের মুখ?
কি দেখে তোর এত সুখ উতলে উঠল? হীরালাল বলল, না রে, সেসব কিছু না। তবে? হীরালাল বলল, দেখলাম আমি মানুষটা নেহাত খারাপ নই। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু ভীষণ মূল্যবান। আমি কিন্তু অপেক্ষা করে থাকি আপনাদের কমেন্টের জন্য। ভালো লাগলে লাইক করবেন, আর নকশিকাঁথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশিকাঁথাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে আনন্দে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।